আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী। আজ শ্রবণীতে আমরা স্মরণ করব সদ্য প্রয়াত কবি রাহুল পুরকায়স্থকে। আমাদের ছেঁড়া ছবি, রাঙা ঝরা পাতা, কবিতার মুসাবিদা টেবিলটি জানে, নাচেরে নাচেরে আয়ু হাছনের গানে। প্রয়াত কোনো মানুষের ক্ষেত্রে চলে গেলেন কথাটা আমরা বলি বটে, কিন্তু প্রকৃত সৃজনশীল মানুষরা কি সত্যি চলে যান? তাঁদের সৃষ্টির ভিতর দিয়ে তারা তো কোনো না কোনোভাবে বেঁচে থাকেন আমাদের মধ্যে। অক্ষর দিয়ে যে অনুভূতিমালা গেঁথে যান একজন কবি, তাই তাকে অমর করে রাখে। রাহুলও তাই থেকে যাবেন আমাদের হৃদয়ে, তার কবিতার মাধ্যমে। আজ এই অনুষ্ঠানে আমরা শুনব রাহুলের ঘনিষ্ঠ আত্মজনদের স্মৃতিচারণ। চিনব কবি, সাংবাদিক ও মানুষ রাহুল পুরকায়স্থকে। সেই স্মৃতিচারণার সঙ্গে সঙ্গেই হাত ধরাধরি করে হাঁটবে আমাদের সংগ্রহশালা থেকে নেওয়া রাহুলের স্বরচিত কবিতা পাঠ। প্রথমে ভ্রাতৃপ্রতিম রাহুলকে নিয়ে বলছেন অগ্রজ কবি ও সুহৃদ সুব্রত সরকার। রাহুল আমার থেকে প্রায় 10 বছরের ছোট। সম্ভবত 30-35 বছর ধরে আমরা একসঙ্গে ফাঁদ পেতে দিনের বেলা মাটির খরগোশ, রাতে নক্ষত্রের পাখি ধরে হুল্লোড় করেছি। সেসবের কিছু কিছু দুজনের কবিতায় ও গদ্যে রয়ে গেল। যে পথ অনুরাগের, তার কল্পনা প্রতিভা দেখে বিস্মিত হয়ে থাকি। যেন শখের রজনীগন্ধা হেঁটে যায় বন্ধুর ইশারায়। অনুজ কবিরাই আমার কাছে জ্যোৎস্নার আয়ু, জ্যোৎস্নার জল, জ্যোৎস্নার দেহে আছে কি এত সম্বল, লিখিত হোক চাপিত হোক হে আবহমান। কতদিন ভোরবেলা ফোন করে রাহুল তার সদ্য লেখা শুনিয়েছে, আর সে ফোন আসবে না ভেবে শূন্যতাকে স্পর্শ করি। বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী সে ছিল এক দুরন্ত কিশোর। বয়স বাড়লেও তার অভিমান, দাবি কি লেখায় কি আচরণে একটুও পাল্টায়নি। এমনও হয়েছে কারুর আচরণে ক্ষুব্ধ হয়ে রাহুল ফোন করেছে, কিন্তু আমার এত কি ক্ষমতা। তবু বোঝাতে হয়েছে সেই অশান্ত অবুঝ রাহুলকে। এই সরলতাই রাহুলের ইঙ্গিতধর্মী কবিতার প্রাণে থেকে গেল। সম্প্রতি কাগজে পড়লাম, মধ্যপ্রদেশের গড় জনজাতির কারুর মৃত্যু হলে তারা বলে ও শান্ত হয়ে গেল। আমিও বলছি রাহুল এতদিনে শান্ত হলো। আর একটু দীর্ঘ হও, হেলে পড়ো জল বরাবর, এই যে সুতোর সাঁকো, সাঁকোটি পেরো। এবার নতুন গৃহ, নব নব রন্ধন প্রণালী। ঘ্রাণে ঢাকো, ঝোলে ঝালে অম্বলেও ঢাকো। টের পাও স্মৃতিগন্ধ, স্মৃতির আরক। দুই দণ্ড বসো তার কাছে, দূর হতে গান ভেসে আসে ধীবরের, চারণের। বিগত জন্মের ঢেউ মর্মে এসে লাগে। আরও দীর্ঘ হও, আবারও পেরিয়ে সাঁকো। এসো দেখো, আমার দুচোখে আজও তোমারই দুচোখ শুধু জাগে। রাহুল পুরকায়স্থের সঙ্গে তাঁর দীর্ঘদিনের অন্তরঙ্গ বন্ধুত্ব। স্মৃতিচারণায় কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। আমার 40 বছরের বন্ধু রাহুল। কবি রাহুল পুরকায়স্থ তো অসামান্য, মানে ওর কিছু কিছু পংক্তি মুখে মুখে ফেরার মতো।
ও যে কলোনির কবিতা, ওই কলোনি কিন্তু ওকে কখনো ছাড়েনি। রাহুল মানুষের কাছে এতটাই প্রিয় ছিল, যারা কবিতার লোক নয় তাদের কাছেও, মানে পাড়ার দোকানদার থেকে আরম্ভ করে সকলে এত ভালোবাসতো। আর রাহুল তো মিডিয়া নিয়ে অনেকদিন কাজ করেছে, অন্যভাবে ভাবতো মিডিয়াকে। রাহুল ওর কবিতায় না ওর শেকড়টাকে কখনো ছাড়েনি। অনেক সময় বিমূর্ততা এসেছে অনেক জায়গাতেই, ওর কিছু ব্যক্তিগত শব্দবন্ধ ছিল, সেগুলো বারবার ফিরে এসেছে। মানুষ রাহুল যে কতটা আমাকে প্রভাবিত করেছে, মানে কত ভালোবেসেছি ওকে, ভালোবাসা পেয়েছি। আর খুব রাগ হতো যখন অনেক ভোরে ফোন করে ঘুম ভাঙিয়ে বলতো যে কয়েকটা লেখা শোন। এখনো মনে হয় যেন করবে ফোন আবার। রাহুলের সঙ্গে আমার খুব রাগারাগি হতো, ঝগড়াঝাঁটি, কথাবার্তা বন্ধ, আবার ভাব হয়ে যেত, প্রায় স্কুলের বাচ্চাদের মতো। ও পুজোর সময় বেশ কয়েকজন বন্ধুকে ওর বাড়িতে ডাকতো, সারাদিন আড্ডা হতো। গত বছরে আমি রেগে গিয়ে যাইনি, সেই আক্ষেপ আমার কখনো যাবে না, কারণ সুস্থ রাহুলকে দেখার ওইটাই শেষ সুযোগ ছিল। আর এমন হয়েছে যে রাহুলের আর আমার বই একসঙ্গে বেরিয়েছে, সারা রাত জেগে দুজনে কবিতা বাছাই করেছি। ও খালি বলছে এইটা রাখ এইটা রাখ, আমি বললাম না এটা বাদ দে, তাহলে চার ফরমায় আঁটবে না। এই করে করে সারা রাত ধরে হয়েছে। ও আমার বইয়ের ব্লাগ লিখে দিয়েছিল, আমি ওর বইয়ের ব্লাগ লিখে দিয়েছিলাম। মানে আমার কবিতা যাপনের সঙ্গী বলতে যে কজনকে ভাবি তার মধ্যে রাহুল একজন। আমার কাছে রাহুল আছে। রাহুলের সঙ্গে আমার আলাপ তো কফি হাউসে একবার হয়েছিল, কোনো কারণে উৎপল কুমার বসু আমাদের খাওয়াচ্ছেন, তো আমি কফি হাউসে গেছি। তখন আমাকে পার্থপ্রতিম কাঞ্জিলাল বললেন যে সবাই চলে গেছে, আপনি কালীকৃষ্ণ গুহর সঙ্গে যান। তো সেই আমাকে কালিদা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলেন। তো সেখানে 7 জন পুরুষ কবি এবং আমি, উৎপলদা খাওয়াচ্ছেন, আমরা মনে আনন্দে খেয়েছি। খাওয়া দাওয়ার পর উনি বললেন যে যার কাছে যা আছে বার করুন। আমাদের তো মাথায় হাত। তারপরে উৎপলদা আমাকে গাড়িতে পৌঁছে দিলেন ঠাকুরিয়ায়। রাত্রিরে রাহুল আমাকে ফোন করলো যে আমি ঠিক মতো পৌঁছেছি কিনা। সেই থেকে রাহুলের সঙ্গে বন্ধুত্ব শুরু হলো। আমি আর রাহুল একসঙ্গে বাংলাদেশ গিয়েছিলাম বাসে করে। অরুণ সেন আমাদের একটা চিঠি লিখে দিয়েছিলেন। আমরা গিয়ে জাহাঙ্গীরনগরে অধ্যাপক এবং কবি মোহাম্মদ রফিকের বাড়িতে উঠেছিলাম। অসাধারণ আতিথেয়তা পেয়েছিলাম। তারপরে উনি আমাকে আর রাহুলকে স্টিমারে একটা ফার্স্ট ক্লাস কেবিন বুক করে পাঠালেন বরিশালে ওর বোনের বাড়ির কাছে। তারপরে সাহিত্য একাডেমির অনুষ্ঠানেও একসঙ্গে আমরা গৌহাটি গেছি। কোনো লেখা রাহুলকে পড়ালে এবং রাহুল ভালো না বললে আমার মন ভরতো না। ও আমাকে নতুন লেখা সবসময় পড়াতো। সবাই জানতো যে আমি আর রাহুল খুব বন্ধু। রাহুল যে নেই এটা আমার বিশ্বাস হয় না। রাহুল আছে, আমি যতদিন থাকবো রাহুলও ততদিন আমার মধ্যে থেকে যাবে। নিভৃতে জেগেছে প্রাণ। বাক্য ব্যবহারে কোথাও কি প্রহেলিকা ছিল? ছিল ক্ষত তেজ, খঞ্জ অশ্ব, রিপুর কৌশল। অক্ষর প্রস্তরখণ্ড গড়িয়ে চলেছে, তার পথচিহ্ন ধরে ধরে আমিও চলেছি দেখো অপহৃত চোখে। দেখি শব্দ মেঘ, উল্কাপুঞ্জ, অক্ষরে আসীন। ফিনফিনে আত্মা তার দুই হাতে ধরেছে রমণী। কেঁপেছে বাতাসে রেণু, তমসার পরপারে সুরের কঙ্কাল আজ জোনাকের ছাই হয়ে ওড়ে। আমিও তো মিথ্যা লিখি, মিথ্যা দেখি, মিথ্যা ভাবি প্রতিটি অক্ষরে। কবি ও মানুষ রাহুল পুরকায়স্থকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কবি প্রকাশক অরুণাভ সরকার। 1995-এ প্রকাশিত হয় রাহুল পুরকায়স্থর কবিতার বই একটি জটিল আয়ুরেখা। একজন কবিকে অনেক জটিল পথ পার হতে হয়। শুধু কবি কেন, সৃজনশীল মানুষকে জটিলতার সম্মুখীন হতে হয়। কিন্তু কবি এই জটিলতার মুখোমুখি হতে হতে তার সঙ্গে কথাবার্তা চালাতে চালাতে
নেগোশিয়েট করতে করতে পেয়ে যান লেখাগুলি, যা রিপোর্টাজ নয়, কবিতা। তার জীবনী খুঁটিয়ে পড়লেও লেখার উৎস অনেক সময় খুঁজে পাওয়া কঠিন, এবং এই জটিলতা পার হয়ে তিনি এসে পৌঁছন এক সরলতায়, যে সরলতা অবোধের নয়, যে সরলতা আসলে জ্ঞানীর। রাহুল পেরেছিলেন জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝার সঙ্গে নেগোশিয়েট করতে করতে, ফেস করতে করতে কবিতার সেই সরলতায় পৌঁছতে। রাহুল পুরকায়স্থ ৮০ দশকের কবি। এই দশক মেয়েদের বা মহিলা কবিদের, তাদের অবদান ছিল উল্লেখযোগ্য। মাঝখানে রাহুলের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ওর ঘরানাও ছিল নিজস্ব। প্রায় প্রথম থেকেই রাহুল নিজস্ব ডিকশন তৈরি করে ফেলেছিলেন। রাহুল পুরকায়স্থের ছন্দ দক্ষতা ছিল অসামান্য। ইচ্ছে করলে অক্ষরবৃত্তে উনি কথাও বলতে পারতেন। শিলংয়ে একটি নদী আছে, স্বচ্ছতম, যার জলের তলার নুড়ি পাথরগুলো পরিষ্কার দেখা যায়, মনে হয় হাত দিয়ে তুলে ফেলি। রাহুলের হৃদয়ও এরকম স্বচ্ছ, সমস্তটা দেখা যেত, অনুভব করা যেত। রাহুল পুরকায়স্থ আমার অগ্রজ বন্ধু। আমাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতা বলে বোঝানো মুশকিল। আমরা আড্ডা মারতাম প্রায় প্রায়, কখনো প্রেস ক্লাব, কখনো উৎপল কুমার বসুর বাড়ি, কখনো পার্বতী মুখোপাধ্যায়ের বাড়ি, কখনো হিরণ মিত্রর বাড়ি, বা ওর বাড়িতেও, বা অন্য যে কোনো জায়গায় বসেছি। অত্যন্ত বড় মাপের কবি। বাংলা সাহিত্যে ওর নাম, ওর অবদান থেকে যাবে একজন প্রকৃত কবি হিসেবে। রিলকে একবার ক্লারাকে লিখেছিলেন রদা প্রসঙ্গে, যে হয় সুখ না হয় শিল্প। রাহুল ওইটাই বেছে নিয়েছিলেন, শিল্প মানে কবিতা আর কি। নিউ ইয়র্কে গিয়ে রাহুল লিখেছিলেন একটি কবিতা, পোয়েট ইন নিউ ইয়র্ক, একদম অন্য ধারার লেখা। অনুপ্রাণিত হয়েছিল পিটার বিক্সেলের থেকে। ওর জীবন যা ছিল তার থেকে একটা অত্যন্ত আকর্ষক উপন্যাস লেখা হতে পারে, চলচ্চিত্র হতে পারে। 2021 একটি বই বেরোয়, সময় ও শূন্যতা। ওর আগের জার্নি আমরা জানি, এবং কোন পর্যায়ে ওর কবিতা পৌঁছেছিল সেটা বোঝানোর জন্য আমি এই লেখাটি পড়ে আমার কথা শেষ করছি। এই জনপদে এসে বুঝি কাকে বলে খঞ্জ দৌড়, কাকে বলে হেমন্ত বুনন। চোখে চোখে পতঙ্গ উঠছে, জলে ভাসে প্রতিমা কঙ্কাল। বলি একে তুলে আনো, খড়ে বাঁধো, মাটি লেপো। কিন্তু বলি কাকে? আমি ছাড়া অন্ধকারে আপাতত কেউ নেই আর। স্থূল বুদ্ধি আমি পুনঃ জলপানে যাই। ঢাক বাজে জলের অতলে, আমি শুনি জলেও আগুন লাগে। দেখি লাফ দেয় জলচর, কাঠামোটি পুড়ে ছাড়খাড়। ভেঙে পড়েছে উড়োজাহাজের ডানা, গাড়ির চাকাগুলিও খুলে এসেছে, হাওয়া পুতুলের চোখ উপড়ে নিয়েছে হাতির সুর, হাতিটিও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। 3টি বাঁদর হেলে আছে ওর গায়ে। ঘোড়াটি দৌড়চ্ছে, যদিও দেহে মুন্ড নেই। পাখিটিরও ডানা ভাঙা, হাওয়া মোড়ক স্থির হয়ে আছে। লাটিমটি ঘুরছে, কিন্তু আলো জ্বলছে না। ভালুক ব্যান্ড নুয়ে পড়েছে মাটির কাছাকাছি। কচ্ছপটি থমকে, পেট থেকে বেরিয়ে এসেছে জং খাওয়া স্প্রিং। সাইকেলের টায়ার ফুস, তলোয়ারের হাতল নিখোঁজ, উড়ে গেছে বন্দুকের নল। এই যে সংসার, একে উল্টে দিই, খুব ইচ্ছে করছে। রাহুল পুরকায়স্থের জীবনের খুব গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অধ্যায় টেলিভিশন সাংবাদিকতা, বলছেন দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত। কবি রাহুল পুরকায়স্থর সঙ্গে আমার প্রথম পরিচয় আজ থেকে প্রায় 25 বছর আগে, যখন একটা বেসরকারি প্রোডাকশন হাউসে আমরা দুজনেই কাজ করতাম। সেই বেসরকারি প্রোডাকশন হাউসটি তখন খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ কলকাতা দূরদর্শনের জন্য তারা নিউজ বুলেটিন, খাস খবর এবং ইন্টারভিউ ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি প্রযোজনা করত। তারা আরেকটি বেসরকারি বাংলা চ্যানেলের জন্য তখন কাজ শুরু করলো, এবং খাস কলকাতা বলে একটা প্রোগ্রাম চালু হলো। এটা ছিল কলকাতা বিষয়ক একটি প্রোগ্রাম। তার প্রযোজক হিসেবে আমি রাহুলকে প্রথম চিনলাম। একই স্টুডিওতে আমরা কাজ করতাম, একই অফিসে আমরা কাজ করতাম। ওই খাস কলকাতাতে রাহুল নিয়ে এলো হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাতে টানা রিক্সা, এরকম মোটিভ দিয়ে একটা মন্তাজ বানালো।
তারপরে ওই কলকাতার আধুনিক দিকটা রাহুল খুব চমৎকার ভাবে নিয়ে এসেছিল। ওই মন্তাজটা দেখে যারা ভেবেছিলেন যে বাবা এ তো সেই আরেকটা এই ধরনেরই প্রোগ্রাম হতে যাচ্ছে, কলকাতা বলতে যা বোঝায় মিছিল নগরী, খুব একটা স্টিরিওটাইপ একটা জিনিস, তার মধ্যে থেকে একটা নতুন কলকাতা, বিবর্তনশীল কলকাতা, বিশ্বায়নের পরবর্তী কলকাতা এবং একই সঙ্গে তার পুরনো মেজাজ, সেগুলোকে রাহুল খুব চমৎকার ভাবে নিয়ে এসেছিল এবং প্রোগ্রামটা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। তার কয়েক বছর পরে আমরা কাজ করতে শুরু করি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে, যেটা একটা ন্যাশনাল নেটওয়ার্কের অংশ ছিল। সেখানে রাহুলের সঙ্গে আমি বহুদিন কাজ করি, প্রায় 10 বছর। তারপরে আমাদের নিজেদের ছোট প্রজেক্টে, আমার এখনকার ফোর্থ পিলার উইথ দ্য পিপল, এর যে স্থাপনা, এর যে পরিকল্পনা, এখানে রাহুলের খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল। দিনের পর দিন আমি আর রাহুল একসঙ্গে বসে এর পরিকল্পনা করেছি। একটা বাংলা ওয়েবসাইটে কি কি থাকলে ভালো হয়, কি কি থাকা উচিত, এসব নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করেছি। প্রতিটা সময়ই রাহুল যেটা জোর দিত সেটা হচ্ছে যে তথ্যের থেকে দূরে সরে গেলে চলবে না। খবরে থাকতে গেলে তার সৃজনশীলতাতে রাহুলকে অতিক্রম করতে পারে এরকম কাউকে তো বাংলা টেলিভিশন আমি দেখিনি। কিন্তু একই সঙ্গে তথ্য নিষ্ঠা, একই সঙ্গে সোর্সের বিশ্বাসযোগ্যতা যাচাই করা, এগুলো রাহুল খুব চমৎকার ভাবে মেশাতে পেরেছিল ওর সৃষ্টিশীল কাজগুলোর মধ্যে, যার ফলে সাংবাদিক হিসেবে ও যে কাজগুলো করেছে সেগুলোর মধ্যে একটা বিশিষ্টতা আছে, যেটা সাধারণভাবে বাংলা টেলিভিশন প্রোডাকশনে যার খুব অভাব আমি দেখতে পাই। ক্রীড়া কৌতুকের বশে আরেফিন ক্রমমেঘ ঘন হয়ে এলো। এখানেই রাঙা সাঁকো নখকিরণের আভা কলস বাড়ির মতো ঝরে। কোথাও কি প্রখর বিদ্যুৎ, প্রতিভাচঞ্চুর হাসি বসন প্রান্তের অগ্নিমুখে মুখ রাখে। অশ্বক্ষরধ্বনি কোথাও কি জেগে ওঠে, কিছুটা প্রাকৃতমুখী নীল নীল বাষ্প বুদবুদ। কুয়াশার জলে দেখি পাহাড় কাঁপছে, বিষণ্ণ কুকুর ডাকে, ঘন ঘন আমাকেই শুঁকে শুঁকে যায়। ঘাস জমিটির কোণে তোমার কবরে কারা ফুল রেখে গেল আরেফিন? পুষ্পজন্ম প্রেমের অধিক, এরই জন্য এত যুদ্ধ, এত রক্তপাত। অনুজ কবিদের দৃষ্টিতে কেমন ছিলেন রাহুল পুরকায়স্থ? বলছেন কবি পৃথ্বী বসু। রাহুল পুরকায়স্থ, আমাদের রাহুলদা চলে যাওয়ার পর থেকেই কয়েকটা কথা খুব মনে পড়ছে। আমার সঙ্গে রাহুলদার ব্যক্তিগত সম্পর্ক কি ছিল তার চেয়েও জরুরি এই কয়েকটা কথা। যেমন রাহুল পুরকায়স্থ আমাদের শিখিয়েছিলেন যে কোনো আপোষ না করে নিজের শর্তে কিভাবে প্রতিটা দিন রাত্রি বাঁচা যায়। আমাদের এও শিখিয়েছিলেন যে নিজের কবিতা নিয়ে সর্বদা সংশয়ী হতে হবে। আত্মবিশ্বাস, আত্মতৃপ্তি তা জানি খুব সহজে না চলে আসে। নিরন্তর কাটাকুটি, নিরন্তর পরীক্ষা নিরীক্ষা নিজের কবিতার সঙ্গে চালাতে হবে। তৃতীয়ত রাহুলদার থেকে আরও যে জিনিসটা আমরা শিখেছি তরুণরা, সেটা হচ্ছে যে কোনো ভালো কবিতা, কোনো ভালো গান, কোনো ভালো নাটক যদি আমি দেখি বা পড়ি তাহলে সেটা ছড়িয়ে দেওয়া বন্ধুদের মধ্যে, পরিচিতদের মধ্যে। রাহুল একটা তরুণ কবির একটা লাইন যদি পড়তেন সেটাকে ছড়িয়ে দিতেন চতুর্দিকে আমাদের মধ্যে, যে অমুকের লেখাটা ভালো লেগেছে, তোরা পড়, এই রকম। আরও একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে একটা আত্মীয়তা কিভাবে লালন করতে হয়, সেটাও কিন্তু একটা বড় শিক্ষা আমরা রাহুলদার থেকে পেয়েছি। রাহুলদা বারে বারে বলতো যে মণিভূষণ ভট্টাচার্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, শক্তি চট্টোপাধ্যায়, এদের প্রত্যেকের কথা বলতেন, কবিতার কথা, জীবনের ছোটোখাটো খুঁটিনাটির কথা। এবং এও দেখতাম যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে আমাদের প্রত্যেককে বলা যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা পোস্ট কর একটা করে, বা নিজেরা পড়ে সেটা শেয়ার কর, অনুষ্ঠানে ডাক দিতেন। এই রকম একটা সম্পর্ক, এরকম একটা আত্মীয়তা, একটা দায় থেকে এই গোটা প্রক্রিয়াটাকে রাহুলদা লালন করত। আরও একটা জিনিস, সেইটা রাহুলদার চলে যাওয়ার পর বারে বারে মনে হয়, সেটা হচ্ছে যে রাহুলদা এমন একজন সময়ের মানুষ যে সেই সময়টাকে ভাঙচুর করে সেই সময়ের একদম শেষ বিন্দু অবধি নিজের জীবনযাপন দিয়ে পৌঁছবার চেষ্টা করেছিল। একটা রঙিন সময় রাহুলদা কাটিয়েছেন এবং তার ইতিহাস, সেই সমস্ত ব্যক্তিত্ব, ছোটোখাটো গল্প, রঙিন কলকাতার গল্প
রাহুলদার সঙ্গে দেখা হলেই আমরা শুনতাম, তরুণরা উজ্জীবিত হতাম, ভালো লাগতো, আকর্ষণ বোধ করতাম। সেইটা রাহুলদার চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি বলে আমার মনে হয়। তরঙ্গ জলের ধ্বনি ছড়িয়ে পড়ছে লোকালয়ে, দেখো তার অঙ্গের বাহার, মৃত্তিকার কাছাকাছি সেও দুলে দুলে চলে, হাওয়া কলের গায়ে তার রেণু লেগে আছে, রক্তবর্ণ বায়ুচর হেলে আছে খানিক উত্তরে। এই পথে তিনি আসবেন, ভেবে ভেবে সাজিয়ে তুলেছি ছায়াপথ, নগর সীমান্তে ঠায়ে দাঁড়িয়ে রয়েছি যেন ইহজন্ম পরজন্ম ভ্রমজন্ম ব্যাপী। বাউল ফকির খেপাখেপি মিশে যাচ্ছে অক্ষরে অক্ষরে, শ্বাসমাত্রা প্রলম্বিত। শূন্য এক গ্রামের স্কুলে চাঁদ ওঠে, চাঁদের আলোয় বাজে বাঁশি, ওই বাঁশি জলধ্বনি। এইমাত্র জেনে বেকুব মাস্টার আমি শব্দরূপে অর্থ দিতে চাই। হে তুমি অন্ধের ঈশ্বর, আজ আমি নিজেই নিজেকে দেখো কি রূপে বাজাই। কবিতার পাশাপাশি শিল্পের বিভিন্ন ধারাতেও অবাধ যাতায়াত ছিল রাহুলের। হৃদ্যতা গড়ে উঠেছিল সেই সব জগতের মানুষদের সঙ্গে। স্মৃতিচারণায় শিল্পী হিরণ মিত্র। সে ছিল আমার দীর্ঘকালের বিভিন্ন ধরনের সহচর। প্রথমত ওর সঙ্গে আমার বছর 20 বয়সের তফাৎ, কিন্তু সেটা পার্থিব এবং আক্ষরিক বলা যেতে পারে। আমরা প্রায় মুদ্রার এপিটপিট ছিলাম, প্রতিদিন কথা বিনিময় হতো, বিভিন্ন রকম বিচিত্র সমস্ত চিন্তা ভাবনা প্রয়োগ। বিশেষ করে টেলিভিশনে ও যতদিন ধরে নানান কিছু করছে, বহু বছর ধরে টেলিভিশনে কাজ করেছে, বিভিন্ন সংস্থায় ছিল। সেই সময় নানান রকম অনুষ্ঠান করত, সেই অনুষ্ঠানের মঞ্চ, অনুষ্ঠানগুলোকে সাজানো, অনুষ্ঠানগুলোকে তার প্রযুক্তিগত প্রয়োগ এবং নানান কিছু, বেশ বড় আকারের সেই অনুষ্ঠান হয়েছে। আমি ছিলাম মূলত শিল্পের উদ্দেশ্যক। হে তরঙ্গ লাফাও বলে একটি পুস্তক প্রকাশ পায়, বোর্ড বাঁধাই পুস্তক। তাতে 36টি ছবি, 36টি কবিতা ছিল। রাহুল সারা রাত ধরে একটা একটা ছবির উপরে একটা একটা করে কবিতা লেখে। ও আসলে মানুষগুলোকে খুঁজতো, বিচিত্র সব মানুষকে খুঁজেছে। যেমন ভেটকি বলে একজনকে তাকে নিয়েও লিখেছে। ময়দান ও পানশালা বলে ও একটি সিরিজ লেখে, সেটাতেও আমি ওই জায়গাগুলোর যেরকম বিবরণ আছে সেইভাবে ছবি আঁকি। এইভাবে রাহুলের সাথে আমার নিত্যদিনের ওঠা বসা এবং নিত্যদিনের কাজ। আমার ছবি আঁকার ক্ষেত্রেও বা অন্য স্থাপনা শিল্প বা বিভিন্ন কাজের মধ্যে রাহুল ঢুকে পড়ত। রাহুল ভাবনায় ঢুকে পড়ত, রাহুল কথায় ঢুকে পড়ত, রাহুল কবিতায় ঢুকে পড়ত। এবং নানান জায়গায় আমরা নানান কর্মশালায় আমরা একসাথে কাটিয়েছি, এক ঘরে থেকেছি, নানান রকম ধরনের কাজকর্মের, অনেকটা উড়নচণ্ডী ধরনের ঠিকই। এবং রাহুলের সঙ্গে থাকলে যেটা আমার হতো, ওর বয়স কমে যেত। এখন রাহুল চলে গেল, আমার কি বয়স বেড়ে যাবে? মনে হয় না। দেখা যাক, যতদিন আমি থাকবো ততদিন রাহুল আমার সাথে থাকবে। রাহুল আসলে চলে যায়নি, রাহুলের বলা যেতে পারে পুনর্জন্ম হয়েছে আমার মধ্যে দিয়ে বা আরো অনেকের মধ্যে দিয়ে। হবে না তো বলা, একটি পতঙ্গ আজ ভাবে মনে মনে, ডানা ক্রমভারনত, সম্মুখে আগুন, জীবন ফুরায়ে গেলে পড়ে থাকে ছাই। এভাবে কবিতা বাঁচে মৃতের সংলাপে। ভেবেছ কখনো তুমি এ কাহিনীর সাই? বিশ্ব মহাবিশ্ব গড়ে পোড়া অক্ষরেরা, এখান থেকেই শুরু নিজ গৃহে ফেরা। এই কবিতার রেশ নিয়েই ইতি টানছি।
শ্রবণীর। আজ শ্রবণীতে আমরা স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম সদ্য প্রয়াত বিশিষ্ট কবি রাহুল পুরকায়স্থকে। শ্রবণীর সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।